গল্পের নাম এক মুঠো চাঁদের আলো। লেখনীতে নুসরাত ফারিয়া। গল্পের ১৯তম পর্ব। পরন্ত বিকেলবেলায় হরেক রকমের ফুলের চারা ভরতি খোলা ছাদে এসে দাঁড়ায় যুবক। ফর্সা শরীরে কালো সুটবুট, মাথার সিল্কি চুলগুলো হালকা বাতাসে উড়ছে। যুবকটি এক হাত প্যান্টের পকেটে গুজে, অন্য হাতে কানে ফোন ধরে কথা বলছে আর হাঁটাহাঁটি করছে। কথা বলার তালে তালে নিচের রক্তিম ঠোঁট কামড়ে ধরছে দাঁত দিয়ে। যুবক একটু সময় নিয়ে কথা বলা শেষ করল। বাম হাতের বৃদ্ধা আঙুল দিয়ে কপাল স্লাইড করতে করতে দরজার দিকে যেতেই কপাল কুঁচকে গেল। সিঁড়িতে যার সাথে ভুলবশত ধাক্কা লেগেছিল ওই মেয়েটা দাঁড়িয়ে আছে। সে কিছু না বলে পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় মেয়েটা তড়িঘড়ি করে বলল, মিস্টার মৃন্ময় আহমেদ রাজ, আমি আপনাকে চিনি। বলতে পারেন আপনার বিশাল বড় ফ্যান। মৃন্ময় থেমে গেল। পিছনে ফিরে মেয়েটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, আপনি? আমি ছায়া রহমান। মম, আপনি আলো রহমান রিক্তার বোন? যুবকের মুখে বড় বোনের নাম শুনে ছায়া চমকাল। সে তড়িঘড়ি করে মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আমার আপু। আর এটা আপুর শ্বশুর বাড়ি। কিন্তু আপনি আমার আপুকে চিনলেন কিভাবে? আপনার দুলাভাইয়ের মাধ্যমে। ছায়া ভাবল, হয়তো দুলাভাইয়ের সাথে লোকটা পরিচিত, তাই তো আজ এখানে অনাকাঙ্ক্ষিতভাবে দেখা পেল। সে অত কিছু না ভেবে হাসি মুখে বলল, আপনাকে সামনাসামনি দেখার অনেক ইচ্ছে ছিল আমার। এত বছর শুধু টিভি, ফোনের পর্দায় দেখেছি, কিন্তু আজ আপনি আমার সামনে। এতে আমি অনেক হ্যাপি। মম, একটা অটোগ্রাফ দিবেন? মৃন্ময় অচেনা মেয়েটার হাসিমাখা মুখের দিকে এক পলক তাকিয়ে বুক পকেট থেকে কলম বের করল। এটা দেখে তো ছায়া মহা খুশি। কিন্তু এখন সে অটোগ্রাফ কোথায় নিবে? তার কাছে তো কোনো ডায়েরি বা নোটপ্যাড নেই। হঠাৎই কিছু একটা মনে হতে সে দ্রুত হাতব্যাগ থেকে নিজের কারুকাজ করা সাদা একখানা রুমাল বের করে দিয়ে বলল, এখানে দিন। মৃন্ময় ভদ্র ছেলের মতো রুমালে অটোগ্রাফ ও একটা ফানি ইমোজি আঁকিয়ে দিল। এত সময় ধরে ছায়া শুধু অপলক নয়নে তাকিয়েই ছিল ওই সুন্দর মুখশ্রীর পানে। মেয়েটা কল্পনাও করতে পারেনি আজ আপুর শ্বশুর বাড়িতে এসে প্রিয় মানুষটার সাথে দেখা হয়ে যাবে, যাকে সে মনে মনে এতগুলো বছর চেয়ে এসেছে। অথচ মানুষটা জানেই না। হেই প্রিটি গার্ল, কই হারালেন? ছায়াকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে এবং অন্যমনস্ক হতে দেখে চোখের সামনে তুড়ি বাজিয়ে কথাগুলো বলে মৃন্ময়। ছায়া হকচকিয়ে উঠে চট করে নজর নামিয়ে নিয়ে এতিয়তি তাকিয়ে বলল, কই? কোথাও না। মৃন্ময় কথা না বাড়িয়ে মেয়েটার রুমাল বাড়িয়ে ধরল। ছায়া মুচকি হেসে রুমালটা নিল। তখনই মৃন্ময়ের ফোনটা আবারও বেজে উঠল। সে ফোন বের করে স্ক্রিনের দিকে তাকিয়ে বলল, এক্সকিউজ মি। এ কথা বলে মৃন্ময় ছাদ থেকে চলে গেল। আর ছায়া খুশিতে লাফিয়ে উঠে রুমালে মৃন্ময়ের নাম লেখার ওপর পরপর 4টে চুমু খেল। বুকের মাঝে রুমালটা ধরে গোল গোল ঘুরতে ঘুরতে চিল্লিয়ে উঠল, আমি আজকে ভীষণ খুশি। ছায়া দৌড়ে ছাদ থেকে নেমে সোজা বড় বোনের রুমের দিকে চলে যায়। তারপর দরজায় নক করে আপুকে ডাকে। কাছে আসার তীব্র প্রবণতা মাঝে একে অপরের কাছ থেকে ছিটকে সরে গেল দুটি প্রাণ। ছোট বোনের বিচলিত কণ্ঠস্বর শুনে আলো ধরফরিয়ে বিছানা থেকে নামে। কোনোমতে পরনের এলোমেলো শাড়ি ঠিক করে জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে সামলিয়ে আর চোখে স্বামীর দিকে তাকায়। আধার গায়ে শার্ট জড়িয়ে বোতাম লাগাতে লাগাতে ওয়াশরুমে চলে গেল। আলো সময় নষ্ট না করে দরজা খুলে দিল এবং সঙ্গে সঙ্গে আপুকে জড়িয়ে ধরল ছায়া। ও আপু রে, আজ আমি খুব খুব খুশি।
অবশেষে উনার দেখে পেয়েছি। ছোট বোনকে এত খুশি হতে দেখে আলোর ঠোঁটের কোণেও হাসি ফুটল। সে বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে জানতে চাইল, এত খুশি হওয়ার কারণ? আর কার দেখা পেয়েছিস? হাতে থাকা রুমাল মেলে ধরে ছায়া আহ্লাদী কণ্ঠে বলল, দেখো দেখো আপু, আমি আজ কি পেয়েছি। আলো কপাল কুঁচকে রুমালের দিকে তাকায়। সেই জনপ্রিয় গায়কের অটোগ্রাফ দেখে চোখ দুটো বড় বড় হয়ে গেল। অবাক কণ্ঠে সুধাল, ওই লোকটার অটোগ্রাফ পেলি কোথায়? সিঁড়িতে। মানে? ছায়া আপুকে সব ঘটনা এক এক করে খুলে বলল। কথা বলার ফাঁকে দুলাভাইকে খেয়াল করে ছায়ার বকবকানি চুপ হয়ে গেল। আলো ভ্রু কুঁচকে ঘাড় ঘুরিয়ে পাশে তাকিয়ে স্বামীকে দেখে জিজ্ঞেস করল, দ্য গ্রেট সিঙ্গার মিস্টার মৃন্ময় আহমেদ এখানে কেন? না মানে, আপনি চেনেন? হুম, ও আমার বেস্ট ফ্রেন্ড। আর আজ তিথির বিয়ে উপলক্ষে এসেছে। লোকটার কথা শুনে আলো সরু চোখে তাকায়। কই, এতদিন তো তাকে কিছু বলেনি। তাহলে অনন্ত ছায়ার সাথে দেখা করাতে পারত। বউকে অমন করে তাকিয়ে থাকতে দেখে আধার কপাল কুঁচকায়। এই মেয়েটার আবার কি হলো কে জানে। আপনার বন্ধুকে ডাকুন, উনার সাথে আমার পুরনো হিসাব নিকাশ বাকি আছে। পুরনো হিসাব নিকাশের কথা শুনে আধারের কপাল আরো কুঁচকে গেল। তার মানে এই মেয়েটা মৃন্ময়কে চেনে? তবে এটা অস্বাভাবিক কিছু নয়, কারণ প্রায় সব মেয়েরাই মৃন্ময়কে চেনে। তাই সে কথা না বাড়িয়ে টেবিলের ওপর থেকে ফোন নিয়ে এসএমএস করল। তার ঠিক কিছুক্ষণ পরই মৃন্ময় এসে হাজির। আসসালামু আলাইকুম ভাবিজান, কেমন আছেন? এত বড় একটা দামড়া যুবকের মুখে ভাবি ডাক শুনে আলো ভেবাচেকা খেল। পর মুহূর্তে নিজেকে সামলিয়ে সালামের জবাব দিয়ে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনি আমাকে কিভাবে চিনলেন? আমার জানা মতে আপনার সাথে কখনো দেখা হয়নি আমার। তাহলে? আমার সাথে আপনার দেখা না হলেও আপনার সাথে আমার দেখা হয়েছে। আলো চোখ দুটো বড় বড় করে বলল, মানে? আপনি যখন কোমায় ছিলেন তখন দেখা করেছিলাম। আলো, ছায়া দুজনেই বেশ অবাক হয়, কারণ তারা জানতই না এটা, এবং ভাবনার বাইরে ছিল। আলো কিছুক্ষণ চুপ থেকে কোমরে দুহাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, আপনার ওপর আমি ভীষণ রেগে আছি মিস্টার। মৃন্ময়ের ভ্রু কুঁচকে যায়। সে আবার কি করল? ১.৫ বছর আগে যখন আপনি দেশে ফিরেছিলেন তখন আমরাও আপনার সাথে দেখা করতে গিয়েছিলাম। মূলত আমার বোনের জন্য যেতে হয়েছিল। এতটা পথ জার্নি করে পরিবারকে মিথ্যে বলে অত রাতে এয়ারপোর্টে যাই। কিন্তু আপনি সবার থেকে ফুল, চিঠি ইত্যাদি ইত্যাদি সবকিছু নিয়েছেন, অথচ আমার বোনটার থেকে কিছু নেননি, এমনকি সামান্য একটা অটোগ্রাফও দেননি। অন্য মেয়েদের ঠিকই দিয়েছেন, আপনি জানেন? ওই দিন আমার বোনটা কত কেঁদেছিল। শুধুমাত্র এই আপনিটার জন্য আমার বোন পুরো রাস্তা কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরেছিল। আমি আপনাকে খুঁজতে গিয়েছিলাম, কিন্তু কিছু কারণবশত আপনার কাছে সঠিক সময়ে পৌঁছাতে পারিনি। ফলস্বরূপ আপনি লেজ গুটিয়ে পালিয়ে যান। কুখ্যাত গায়ক হয়েছেন ঠিকই, কিন্তু নিজের ফ্যানদের থেকে সারাক্ষণ পালাই পালাই করেন। সামান্য একটা অটোগ্রাফ দিতেও কিপটামি করেন। সময়ের মূল সবারই রয়েছে, অথচ আপনার অহংকারের জন্য মাটিতে পা পড়ে না। ফ্যানদের সামলাতে না পারলে গায়ক হয়েছেন কেন? সারাক্ষণ বাড়িতে বসে থাকতেন, শুধু শুধু ভক্তদের ইমোশন নিয়ে খেলেন। একনাগারে কথাগুলো বলে থামল আলো। সে সত্যিই বিরক্ত এই গায়কের উপর। মাঝে মধ্যে ফ্যানদের সাথে দেখা করে অটোগ্রাফ দিল কি হয়? তাহলেই তো কেউ মনে মনে আক্ষেপ করত না। অন্যদিকে মৃন্ময় বাকরুদ্ধ হয়ে গেছে। এই প্রথম কেউ তার সামনে দাঁড়িয়ে এতগুলো কথা শুনিয়ে দিল, অথচ সে মুখ ফুটে কিছুই বলতে পারছে না।
ওইদিকে আধারও স্তব্ধ হয়ে গেছে। সে ভাবতেই পারেনি তার বউ এইভাবে ছেলেটাকে সাবান ছাড়া ধুয়ে দিবে। এই মেয়েটা এত ঝগড়া করতে কিভাবে পারে? হোয়াই? আধার তড়িঘড়ি করে এগিয়ে এসে বউয়ের বাহু ধরে নিজের কাছে নিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলল, সব জায়গায় তোমার এই রেলগাড়ির মতো মুখটা না খুললে হয় না? কেন কেন খুলব না? আমাকে না বুঝিয়ে নিজের বন্ধুকে বোঝান। একটু চোখ কান খুলে দুনিয়া দেখতে বলুন। উনার জন্য কত ভক্তরা হাহুতাশ করে সামান্য একটু দেখা করার জন্য। সেলিব্রিটিদের এত অহংকার করতে নেই। দিন শেষে এই সাধারণ ভক্তদের কারণেই এত ফেমাস হয়েছে, বিশেষ করে মেয়েদের জন্য। আধার আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল। সে এই মেয়েটাকে থামাতে পারবে না। তাই হাল ছেড়ে দিয়ে বন্ধুর দিকে তাকিয়ে বলল, ওর কথায় কিছু মনে করিস না। তোকে বলেছিলাম তো ও কেমন। মৃন্ময় কিছু বলতে যাবে তখনই আলো স্বামীর দিকে তাকিয়ে ঝাঝাল কণ্ঠে বলল, বন্ধুর কাছে আমার নামে দুর্নাম করা ইতিমধ্যে হয়ে গেছে আপনার? আধার নিজের কপাল চেপে ধরল। সে এ কোন পাগলের পাল্লায় পড়ল? বিকেল গড়িয়ে সন্ধ্যা ও সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এসেছে। একই সাথে তিথি ও তিহানের বিয়েটা সম্পূর্ণ হয়। ড্রয়িং রুমে মির্জা পরিবারসহ রহমান পরিবারও রয়েছে। সোবহান খান সবার সাথে বসে গল্প করছেন। আর একটু পর তিথির বিদায়। আলো এক কোণে মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। তার ঠিক সামনে আধার স্যার দাঁড়িয়ে থেকে মৃন্ময়ের বোন মীরার সাথে হেসে হেসে কথা বলছে। এই মেয়েটাকেই ওই দিন রাস্তার পাশে লোকটার সাথে দেখেছিল। তখন অন্য কিছু ভেবে নিয়েছিল, কিন্তু আজ জানতে পারল এরা আগে থেকেই পরিচিত। এমনকি মীরার বয়ফ্রেন্ডও আছে। তবুও তার হিংসা হচ্ছে। বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও তার বরের সাথে চিপকে লেগে আছে। আর তার বরটাও মেয়েটার সাথে রাজ্যের আলাপ করতে ব্যস্ত। তার দিকে ফিরেও তাকাচ্ছে না। আলোর ভীষণ রাগ হচ্ছে। হয়তো এর আগে কখনো মানুষটাকে অন্য মেয়ের সাথে কথা বলতে দেখেনি, তাই এখন অন্যরকম অনুভূতি হচ্ছে। তার বিশ্বাস আছে লোকটা কখনো তাকে ঠকাবে না। তবুও কেন জানি খারাপ লাগছে তার। আধার মীরার সাথে মৃন্ময়ের বিষয় নিয়ে কথা বলছিল। সে যেমন তিথিকে ভালোবাসে, তেমন এই মেয়েটাকেও বোনের মতোই ভালোবাসে, স্নেহ করে। আর এই মেয়েটাও তাকে মৃন্ময়ের থেকেও বেশি ভালোবাসে। একটু দেখা হলেই জমিয়ে রাখা কথাগুলো বলে। তাই সে চেষ্টা করছে মীরাকে একটু সময় দেওয়ার জন্য। কারণ মেয়েটা আর কিছুদিন পরই দেশের বাইরে চলে যাবে মাস্টার্স কমপ্লিট করতে। এসব বিষয় নিয়ে কথা বলার এক ফাঁকে খেয়াল করল অদূরে তার বউটা মুখ কালো করে তাদের দিকে তাকিয়ে আছে। মানুষটাকে নিজের দিকে তাকাতে দেখে আলো চোখমুখ কুঁচকে পাশে ফিরতেই দেখতে পেল তার বোন ছায়া মৃন্ময়ের সাথে গল্প করতে ব্যস্ত। তাদের সাথে মাও আছে। বিকেলে ওইসব কথাগুলো বলার পর মৃন্ময় তাকে বলেছিল এখন থেকে সে চেষ্টা করবে ভক্তদের ইচ্ছেটাকে পূরণ করতে। আলো মনে মনে খুশি হয়, তবে সমস্যাটা অন্য জায়গায়। কারণ সে জানে ছায়া মনে মনে কতটা চায় এই লোকটাকে। মুখে না বললেও সে বুঝতে পারে। কিন্তু লোকটাকে পাওয়া কখনোই সম্ভব নয়। বয়সের ব্যবধান তো আছেই, তার ওপর কোথায় মৃন্ময় আর কোথায় তার সাধারণ বোন, এ তো বামুন হয়ে চাঁদ ধরার চেষ্টা। আলো দীর্ঘশ্বাস ছাড়ল। সে অনেকবার বুঝিয়েছে মেয়েটাকে, কিন্তু অবুঝ মেয়েটা কিছুই বুঝতে চায় না। তার মতে মৃন্ময় তাকে না চাইলেও সে গোপনে ভালোবেসে যাবে। ভালোবাসার মানুষটিকে যে পেতেই হবে এটা কোথাও লেখা নেই। বরঞ্চ দূর থেকেই একতরফা ভালোবাসা সুন্দর, উমম, ভয়ঙ্কর সুন্দর। সময়ের সাথে সাথে তিথির বিদায়ের পালা সমাপ্তি ঘটল। তাহমিনা খান মেয়ের ওপর কিছুটা রেগে থাকলেও বিদায়ের সময় সবকিছু ভুলে গিয়ে মেয়েকে বুকে টেনে নিয়েছেন। একমাত্র মেয়েকে আদরে আদরে ভরিয়ে দেন। আধার রাতও বোনকে আদর করে বুঝিয়ে সুঝিয়ে গাড়িতে তুলে দেয়।
সোবহান খানও হাসিমুখে নাতনিকে বিদায় দেন। সবকিছু ভালোভাবেই পার হয়ে যায়। মতিউর রহমান পরিবারকে নিয়ে চলে যেতে চেয়েছিলেন, কিন্তু আধার এত রাতে যেতে দিতে নারাজ। সোবহান খানও বাধা দেয়, তাদের সাথে তাল মিলিয়ে আলো নিজের পরিবারকে যেতে দেয় না। অগত্যা সবাইকে খান বাড়িতেই থাকতে হলো। আর তাহমিনা খানও কোনোরকম খারাপ আচরণ করেননি, হয়তো মেয়ের বিয়ের জন্য। উনি যথাসম্ভব অতিথিদেরকে আপ্যায়ন করার চেষ্টা করছেন, কোনোরকম ত্রুটি রাখেননি। এসব দেখে সোবহান খান মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছাড়েন। আজ যদি তাহমিনা খান ভুলেও কোনো ঝামেলা করার চেষ্টা করত, তাহলে তার বড় নাতি কি করত কে জানে। ছেলেটা এমনিই রেগে আছে ছোট বৌমার ওপর, তার ওপর আজ কিছু করলে খান বাড়িতে ঝড় তুফান সব বয়ে যেত। কারণ আধার উনাকে সাফ জানিয়ে দিয়েছিল, তার শ্বশুর বাড়ির লোকজনদের যদি একটু অপমান করার চেষ্টা করে, তাহলে কিন্তু সেও ছেড়ে দিবে না। এই জন্যই তিনি তাহমিনা খানকে বুঝিয়েছেন ঝামেলা না করতে। আর মেয়েটাও উনার কথা রেখেছে। দিন শেষে নিজের হাঁটু বয়সী ছাত্রীকেই ভালোবাসলি? বন্ধুর কথা শুনে আধার শান্ত গলায় বলল, ভার্সিটিতে ছাত্রী, আর বাড়িতে বউ হয় আমার। তোর বউ তো নয় যেন আগ্নেয়গিরির জ্বলন্ত লাভা। আধার কিছু না বলে আনমনে হেসে কফির মগে চুমুক দিল। মৃন্ময় আর মীরাকেও যেতে দেয়নি। এত বছর পর এলো তাদের বাড়িতে, আর এত সহজেই যেতে দিবে? উহু, কখনোই না। কেউ একজন বলেছিল, কখনো বিয়ে করবে না, কাউকে ভালোবাসে না। অথচ গিরগিটি তুই তলে তলে বিয়ে করে এখন সংসার করছিস, আবার ভালোবাসিস। আধার মুচকি হেসে ছাদের পাঁচিলে হেলান দিয়ে ধীর কণ্ঠে বলল, চেয়েছিলাম তো নিজের অন্ধকার জীবনের সাথে আর কাউকেই জোড়াবো না, কিন্তু কিভাবে কি হয়ে গেল বুঝতে পারলাম না। আমার এই নতুন জীবন শুরুর ক্ষেত্রে দাদাজান রয়েছে। ওই ব্যক্তি এবং ওপরওয়ালা আমাকে এই সুন্দর সংসারটা দিয়েছে। দাদাজান যদি জোর করে আমাকে বিয়ে না দিত, তবে আমি হয়তো কখনোই তোর ভাবিকে পেতাম না। আমি ওকে হুট করেই ভালোবাসিনি, বরং একটু একটু করে ওই পাগলিটার প্রেমে পড়েছি। মৃন্ময় কফি খেতে খেতে এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, যেমন? আধার সামনে ফিরে আকাশে থাকা এক ফালি চাঁদের দিকে তাকিয়ে বলল, আমি সর্বপ্রথম প্রেমে পড়েছি তার কণ্ঠের। ও যখন ভার্সিটিতে শ্যামা পাখির মতো গান গাইত, তখন এই আধার খান আড়াল থেকে শুনত এবং অনুভব করত। আমি দ্বিতীয়বারের মতো প্রেমে পড়েছি মেয়েটার পাগলামি, বাচ্চামিতে। বলতে পারিস, ওর ঝগড়াঝাটি, আকামকুকাম করাটাও আমার ভালো লাগত। ওই মেয়েটাই ছিল একমাত্র আমার ঝগড়া করার সঙ্গী। তৃতীয়বারের মতো প্রেমে পড়েছি বৃষ্টিময় এক রাতে। এই ছাদেই মেয়েটা গান গাইছিল আর নৃত্য করছিল। ওই রাতে অজান্তেই আধার খানের হৃদয় থমকেছিল। অদ্ভুত, আমিটা আমার বউয়ের নাচের প্রেমে পড়ি। চতুর্থবারের মতো প্রেমে পড়েছি মেয়েটার আগলে রাখার ধরনে। এমনকি ওর হাতের রান্না খেয়েও আমি মুখ থুবড়ে পড়েছি। মেয়েটার সবকিছুতে আধার খান প্রেমে পড়েছে। তার প্রতিটা পাগলামি, তেরামি, দুষ্টুমি, সবকিছু আমি ভালোবাসি। ওই সহজ সরল মেয়েটার পুরো অস্তিত্বকে আধার খান ভালোবাসে। সবশেষে আমি ভয়ানকভাবে প্রেমে পড়েছি আমার অর্ধাঙ্গিনীর, যাকে ছাড়া এক মুহূর্তের জন্য নিজেকে ভাবতে পারি না। ওই আধপাগল মেয়েটাই দিনশেষে আমার শান্তির কারণ রে। আলোবিহীন আধার নিঃস্ব, বড্ড নিঃস্ব। একটু থেমে চোখ বুজে পুনরায় আওড়ালো, রিয়েলি আই লাভ মাই ওয়াইফ, হার বিউটিফুল স্মাইল অ্যান্ড এভরিথিং শি ইজ। জ্যোৎস্না ভরা আকাশের নিচে দাঁড়িয়ে থেকে আধার খান আজ বন্ধুর নিজের ভালোবাসার ব্যাখ্যা করল, যেটা শুনে মৃন্ময় নিঃশব্দে হেসে বলল, ট্রাস্ট মি আধার, আমি কখনো কল্পনাও করিনি তুই কাউকে ভালোবাসবি, তাও এতটা গভীরভাবে। তোরা দুজন সারা জীবন এমন করেই একসাথে থাক এবং তোদের এই ছোট্ট সংসারটা সুখ শান্তিতে ভরে উঠুক।
আধার হেসে কফি শেষ করে শান্ত গলায় বলল, নিজের জীবনটা কবে গোছাবি? বয়স তো আর কম হলো না। তুই কি আমাকে বুড়ো বলছিস? আমি বুড়ো হলে তুইও বুড়ো। আফটার অল উই আর দ্য সেম এজ। আমার বউ আছে, কয়েক বছর পর ওপরওয়ালা চাইলে বাবাও হব। কিন্তু তুই, তোর কি আছে? মৃন্ময় আকাশের দিকে তাকিয়ে স্নান হেসে বলল, এই জীবনে কারোর প্রয়োজন নেই। আমি একাই ভালো আছি। আর কত নিজেকে এইভাবে কষ্ট দিবি? কেউ না জানলেও আমি জানি, তুই আজও ওই মেয়েটাকে ভুলতে পারিসনি। অথচ মেয়েটা স্বামী, সন্তানকে নিয়ে সংসার করছে। আর তুই দেবদাসের মতো চলাফেরা করছিস। মৃন্ময় শব্দ করে দীর্ঘশ্বাস ছেড়ে শুধালো, ধর, তুই যাকে নিজের থেকেও বেশি ভালোবাসিস, মানে ভাবিজান যদি তোকে ছেড়ে চলে যায় কিংবা ধোঁকা দেয়, তাহলে কি তুই পারতিস ভুলে যেতে? প্রেয়সীকে ভুলে অন্য কারোর সাথে সংসার করতে পারতি? নিজের মনে অন্য মেয়েকে জায়গা দিতি? ভাবিজান ব্যতীত তুই কারোর হতি? এক মুহূর্তের জন্য আধার থমকাল। সে এইগুলো কখনো ভাবতেই পারে না, আর না নিজের ভালোবাসার মানুষটির জায়গায় অন্য কাউকে বসাতে পারবে। সে যদি মেয়েটাকে না ভালোবাসত, তাহলে হয়তো এখন অনেক বড় বড় কথা বলতো, ভালোবাসার বিরুদ্ধে জ্ঞান দিত। কিন্তু এখন সে নিজেই এই অসুখের মধ্যে পড়ে গেছে, যেখান থেকে চাইলেও আর বের হতে পারবে না। বন্ধুকে চুপ করে থাকতে দেখে মৃন্ময় হাসল। আই নো, এইগুলো প্রশ্নের উত্তর নেই তোর কাছে। কারণ তুইও কাউকে ভালোবাসিস, আর তাকে ছাড়া থাকতেও পারবি না। তাহলে ভাব, আমি কিভাবে আমার ভালোবাসাকে ভুলে যাব? ও না হয় বেঈমান ছিল, কিন্তু এই আমিটা তো ওকে পাগলের মতো ভালোবেসেছি। ওর জন্য কিনা কি করেছি। অথচ দিন শেষে আমাকে শূন্য হাতে ফিরে আসতে হয়েছে। তুই কল্পনাতেও ভাবতে পারিস না তোর ভালোবাসার মানুষটি অন্য কারোর হোক, কিন্তু আমি নিজের চোখের সামনে আমার ভালোবাসাকে অন্য কারোর হতে দেখেছি। এই অসহনীয় যন্ত্রণা কই রাখি বলতো? আধারের মুখে কোনো কথা নেই। কি জবাব দিবে সেটাও খুঁজে পেল না। তার হৃদয়ের মাঝেও অজানা ব্যথায় পড়ছে। সেও অনুভব করতে পারে ভালোবাসার মানুষটিকে হারানোর বেদনা ঠিক কতটা কষ্টের। আধার আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে ভাবতে লাগল মৃন্ময়ের অতীত। সে সময় তারা দুজন ক্লাস 10-এ ছিল। প্রাইমারি থেকে কলেজ অবধি মৃন্ময়ের সঙ্গে পড়াশোনা করেছে সে। ছোটবেলা থেকেই একে অপরকে চিনত তারা। ধীরে ধীরে তাদের মধ্যে ভাব হয় এবং একসময় খুব ভালো বন্ধুও হয়ে ওঠে। এমন কোনো কথা ছিল না যেটা তারা একে অপরের সাথে শেয়ার করত না। পুরো স্কুল জুড়ে এই একটা ছেলেকে সে আপন ভেবেছিল নিজের মাকে হারানোর পর। সে কথা খুব কম বলতো, আর তার বিপরীত ছিল মৃন্ময়। সারাক্ষণ তার পিছু পিছু ঘুরত এবং ভীষণ জ্বালাত। ছেলেটা খুবই চঞ্চল ছিল, একদম উগ্র স্বভাবের। ক্লাস 9 থেকেই একটা মেয়েকে পছন্দ করত মৃন্ময়। 1 বছর লাইন মারার পর ক্লাস 10-এ উঠে মেয়েটাকে প্রপোজ করে দেয়। তাও 1 প্লেট ফুচকা, আইসক্রিম, চকলেট ও ফুল দিয়ে। মেয়েটা সে সময় ক্লাস 7-এ পড়ত। হয়তো আবেগে পড়ে নয়তো মৃন্ময়ের বাহ্যিক সৌন্দর্য দেখে প্রস্তাব গ্রহণ করেছিল। ওই দিন ছেলেটা এতটাই খুশি হয়েছিল যে পরনের টি শার্ট খুলে স্কুলের মাঠের ঘুরেছিল, নেচেছিল। আর সে দূর থেকে বন্ধুর পাগলামি দেখেছিল আর হেসেছিল। সবকিছু ভালোই চলছিল তাদের মধ্যে। একে অপরের সাথে জমিয়ে প্রেম করছিল। সময়ের সাথে সাথে সে আর মৃন্ময় কলেজে ওঠে এবং এইচএসসি পরীক্ষাও তাদের শেষ হয়। পরিবারের জন্য তো সে আর দেশে থাকতে পারেনি, বাধ্য হয়ে দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল। ওই দিন ছেলেটার কি কান্না! যেন সে নয়, তার গার্লফ্রেন্ড তাকে ছাড়া চলে যাচ্ছে।
বন্ধুকে কোনোমতে বুঝিয়ে সে দেশ ছেড়েছিল, আর তার সাথে যোগাযোগও ছিল। মাসের পর মাস, বছরের পর বছর এইভাবেই কেটে যায়। মৃন্ময় যখন গ্র্যাজুয়েশন ফাইনাল ইয়ারে ছিল, তখন হঠাৎই ছেলেটার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায় তার। ফোন বন্ধ, অনলাইনেও আসা বন্ধ করে দেয়। সে সপ্তাহ খানেক অপেক্ষা করেছিল, তবুও ছেলেটার কোনো খবর না পেয়ে মীরার সাথে যোগাযোগ করে। আর তখনই জানতে পারে মৃন্ময় সুইসাইড করে হাসপাতালে ভর্তি আছে। অপ্রত্যাশিত ঘটনা শুনে তার মাথায় পুরো আকাশটাই ভেঙে পড়ে। চেয়েও সে তখন দেশে ফিরতে পারেনি, আর না পেরেছে বন্ধুর পাশে থাকতে। সে সুইসাইড করার কারণটা জানতে চেয়েছিল, তখন সে জানতে পারে মৃন্ময় যেই মেয়েটাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছিল, ওই মেয়েটা শেষ মুহূর্তে এসে ধোঁকা দেয় এবং অন্য কাউকে বিয়ে করে নেয়। মৃন্ময় ছিল মধ্যবিত্ত পরিবারের সন্তান। বাবা পেশায় শিক্ষক আর মা গৃহিণী। মৃন্ময় টিউশনি করিয়ে নিজের ও বোনের লেখাপড়ার খরচ চালানোর চেষ্টা করত। তবে তার অর্ধেক উপার্জনই গার্লফ্রেন্ডের পিছনে যেত, হয়তো একটু বেশি। শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও একসময় মেয়েটা নিজ থেকেই তাদের সম্পর্ক নষ্ট করে এবং কারণ জানায় তার পরিবার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। এটা শোনার পর মৃন্ময় নিজে ওর পরিবারের সাথে দেখা করে নিজের ভালোবাসার কথা জানায়। সে শুধু 2টা বছর সময় চেয়েছিল, লেখাপড়া শেষ করে কোনো একটা জব খুঁজে নিবে। ছেলেটা ভেবেছিল আর কেউ না বুঝলে তার প্রেয়সী তাকে বুঝবে, কিন্তু বোকা ছেলে। সে জানতই না তার ভালোবাসার মানুষটি ওই বিদেশি টাকাওয়ালা লোকের সাথে বিয়ে করার জন্য নিজ থেকে রাজি হয়েছে। সে সময় মৃন্ময়ের ছিল শুধু রূপ, কিন্তু বড়লোক পরিবারের ছিল না, আর না তাদের অতিরিক্ত টাকা পয়সা, গাড়ি ঘোড়া আছে। মেয়েটা কি সুন্দর করে বলে দেয় সে এতগুলো বছর জাস্ট টাইমপাস করেছে, কখনো মন থেকে ভালোই বাসেনি মৃন্ময়কে। শুধু ভালো লাগতো তাই রিলেশনে জড়িয়েছে, এছাড়া আর কিছুই না। ওই দিন মৃন্ময় একটা বর্ষর ধাক্কা খেয়েছিল। যাকে সে এতগুলো বছর মনপ্রাণ দিয়ে ভালোবেসে এসেছে, সেই মেয়েটি কিনা এইভাবে ধোঁকা দিল তাকে। এটা বিশ্বাস করতেও কষ্ট হচ্ছিল তার। বেহায়া, নির্লজ্জের মতো মেয়েটার হাত পা ধরে কেঁদেকুটে নিজের ভালোবাসা ভিক্ষা চেয়েছিল, কারণ সে সত্যিই মেয়েটাকে ভীষণ ভালোবেসেছিল। নিজের বউ রূপে দেখার বড্ড ইচ্ছে ছিল, অথচ সে মেয়েটাকে অন্য কারোর বউ রূপে দেখেছে। এমনকি তার সামনেই মেয়েটা হাসিমুখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল এবং ওই রাতেই বাড়ি ফেরার পথে সুইসাইড করে। শুধুমাত্র ভাগ্যের জোরে বেঁচে গিয়েছিল। মৃন্ময়ের মাথায় একটা কথায় গেঁথে গিয়েছিল, তার ভালোবাসার মানুষ তাকে টাকা পয়সা, সম্পত্তির জন্য ছেড়ে গেছে। এরপর থেকেই ছেলেটা বদলে যায়, লেখাপড়া ছেড়ে এদিক সেদিক ঘুরে টাকা কামানোর চেষ্টা করে। ছোটবেলা থেকেই মৃন্ময়ের কণ্ঠস্বর মারাত্মক ছিল। স্কুলের অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে প্রথম পুরস্কারও অনেক পেয়েছে। তার দূরসম্পর্কের এক আত্মীয় তাকে গান গাওয়ার জন্য অফার দিয়েছিল, কারণ লোকটার বেশ কিছু পরিচিত লোক ছিল যাদের নিজস্ব মিউজিক ব্র্যান্ড আছে। মৃন্ময় প্রথমে মানা করে দেয়, কারণ সে নিজের গানের ওপর ভরসা করত না। ছেলেটাকে অনেক বোঝানো হয়েছিল, সেও বলেছিল একটা চান্স নিতে, গান হিট না হলে আর করতে হবে না। মৃন্ময় সবার কথা শুনে একটা ঝুঁকি নিয়েছিল। প্র্যাকটিস থেকে শুরু করে গানের ট্রেনিং, প্রিপারেশন সবকিছু নিয়ে নিজেকে দক্ষ বানিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে তার গানের অ্যালবামও বের হয়েছিল। কেউই ভাবেনি ছেলেটার গাওয়া একটা স্যাড গান এতটা ভাইরাল হয়ে যাবে সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে মেয়েরা প্রচুর সাড়া দেয়। সে তো ট্রেডিংয়ে ছিল এবং অনেক মিউজিকের কোম্পানি থেকে অফার আসতে শুরু করে। মৃন্ময়ের তখন জেদ ছিল টাকা পয়সা কামানোর, কারণ এটার জন্যই সে তার ভালোবাসাকে পায়নি। তাই তো রাতদিন শরীরের রক্ত এক করে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।
এবং একজন সাধারণ মৃন্ময় আহমেদ রাজ থেকে বিখ্যাত গায়ক এমএতে রূপান্তরিত হয়েছে। বর্তমানে ছেলেটার সবকিছু আছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, জায়গা জমির অভাব নেই। সে যেটা চেয়েছিল ওইটাই করে দেখিয়েছে। কিন্তু তার সবকিছু থাকলেও ভালোবাসার মানুষ নেই। ঘুরে ফিরে ওই একাকিত্বের মধ্যেই থাকতে হয়। সেই দিন শুধু একজন প্রেমিক পুরুষ হেরে যায়নি, বরং তার কিশোরকালের নিঃস্বার্থ ভালোবাসা হেরে গেছে। উগ্র স্বভাবের ছেলেটা দিনশেষে এক ভুল মানুষকে ভালোবেসে আজ ছন্নছাড়া। অতীত ভেবে আধার আবারও দীর্ঘশ্বাস ছাড়ল। এক বেঈমানকে ভালোবেসে তার বোন ঠকেছিল, আর আরেক ছলনাময়ীকে ভালোবেসে এই ছেলেটা ঠকেছে। সবাই তো আর এক না মৃন্ময়। অতীতে তুই ভুল মানুষকে চুজ করেছিস, তার মানে এই নয় যে তুই বারবার ঠকবি। দুনিয়া থেকে না পালিয়ে একটু আশেপাশে চেয়ে দেখ, ওই মেয়েটার থেকে হাজারগুণ ভালো মেয়ে পাবি, যে কিনা শুধুই তোকে ভালোবাসবে। আধার বন্ধুর কাঁধে হাত রেখে শান্ত গলায় বলে। মৃন্ময় কিছুক্ষণ চুপ থেকে ধীর কণ্ঠে বিড়বিড় করল, আই হেট ফাকিং লাভ। আধার একটু রাত করেই নিজের রুমে এলো এবং এসে বউকে দেখতে না পেয়ে কপাল কুঁচকে যায়। সে বারান্দা, ওয়াশরুম, বেডের নিচে চেক করেও মেয়েটাকে পেল না। সোফার মাঝে টুনা, টুনি ঘুমাচ্ছে, এরা বেশিরভাগ রুমে নয়তো বাগানেই থাকে। সে আশেপাশে আরেকবার নজর বুলিয়ে নিয়ে বাইরে চলে গেল। এতরাতে মেয়েটা আবার কোথায় আছে কে জানে। একটা রুমের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎই আধারের পাজোড়া থেমে যায়। সে স্পষ্ট শুনতে পাচ্ছে তার বউয়ের খিলখিল করে হাসার শব্দ। তার মানে মেয়েটা এই রুমে তার বোনদের সাথে আছে। আধার দাঁতে দাঁত চেপে বন্ধ দরজায় নক করল। কিছুক্ষণ পর ছায়া দরজা খুলে দিল এবং দুলাভাইকে দেখে বলল, কিছু বলবেন ভাইয়া? আধার দুহাত প্যান্টের পকেটে গুজে শান্ত গলায় বলল, তোমার আপুকে বলো আমি ডাকছি। ছায়া মাথা চুলকিয়ে আর চোখে বিছানার দিকে তাকায়। তারপর আমতা আমতা করল, আসলো আপু? না মানে আসলো আপু। আধার অধৈর্য হয়। সে ছায়াকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে দেখে তার বেয়াদব বউটা ঘুমিয়ে আছে। তার পাশে মাও আছে। তাদেরকে দেখে মনে হচ্ছে গভীর ঘুমে মগ্ন, অথচ একটু আগেই সে এদের হাসির শব্দ শুনেছে। এই দৃশ্য দেখে আধারের চোয়াল শক্ত হয়। তার মানে বেয়াদবটা আজ তার কাছে থাকবে না, আর এর জন্যই ঘুমের ভান করে পড়ে আছে। তার তো ইচ্ছে করছে মেয়েটাকে মাথায় তুলে একটা আছাড় মেরে সব নাটক বের করে দিতে, কিন্তু না, সে মেয়েটাকে এইভাবে হার্ট করবে না, বরং অন্যভাবে শায়েস্তা করবে। আধার মনে মনে শয়তানি হেসে শালি সাহেবার উদ্দেশ্যে বলল, তোমার আপু তো ঘুমিয়ে গেছে। আচ্ছা থাক, ওকে বিরক্ত করতে হবে না। একদৃষ্টে এখানে থেকে ভালোই হয়েছে। আমি এখন গিয়ে মীরার সাথে আড্ডা দিতে পারব। মেয়েটা অনেকক্ষণ ধরে আবদার করছিল। যাই হোক, তুমিও ঘুমিয়ে যাও। গুড নাইট। এ কথা বলে আধার চলে গেল আর সঙ্গে সঙ্গে আলো এক লাফে উঠে বসল। তার মানে লোকটা ওই মেয়েটার সাথে আড্ডা দিবে, তাও এত রাতে? মায়া শোয়া থেকে উঠে বসল এবং বিরক্তিকর কণ্ঠে বলল, ঠিক হয়েছে, আরও করো অভিনয়। এখন গিয়ে ভাইয়া অন্য কারোর সাথে সময় কাটাক, আর তুমি শুয়ে শুয়ে নাক ডাকো। বোনের কথা শুনে আলো খেকিয়ে উঠল। চুপ কর বেয়াদব। মায়া মুখ ভেঙচি কেটে বলল, যেদিন তোমার বরকে অন্য কেউ ছিনিয়ে নিবে তখন ঢং করার মজা বুঝবে। আলোর আগে গজগজ গজগজ করতে করতে বিছানা থেকে নামতে নামতে বলল, তোকে আমি পড়ে দেখে নিচ্ছি মির্জাফরের ছাও। আলো ড্রয়িং রুম থেকে শুরু করে ছাদ পর্যন্ত ঘুরে এলো। পুরো বাড়িতে ভূতের মতো একটা চক্কর দিয়েও দুজনকে দেখতে পেল না।
তার মানে কি তারা কোনো রুমে আছে? উমম, হতে পারে, কারণ সে তো বাইরে কাউকে খুঁজে পেল না। মেয়েটা আকাশ পাতাল ভাবতে ভাবতে নিজেদের রুমের সামনে এসে দাঁড়ায়, কিন্তু দরজা খুলে ভেতরে যায় না, বরং দরজার মাঝে কান ঠেকিয়ে আড়ি পাতার চেষ্টা করল এবং সঙ্গে সঙ্গে ধপাস করে উবুড় হয়ে ফ্লোরের মাঝে মুখ থুবড়ে পড়ল। আচানক এমন হওয়ায় আলো হতভম্ব হয়ে গেল। সে মুখের সামনে থেকে এলোমেলো চুলগুলো সরিয়ে মাথা তুলে উপরে তাকায়। আধার দুহাত বুকে বেঁধে তীক্ষ্ণ চোখে মেয়েটার দিকে তাকিয়ে আছে। আলো শুকনো ঢোক গিলে উঠার চেষ্টা করতেই শুনতে পেল, এখানে কি? আর দরজায় পাড়ার মহিলাদের মতো আড়ি পাচ্ছিলে? আলো উঠে দাঁড়িয়ে ভালো করে রুমের চারিদিকে নজর বুলিয়ে নিল। আধার সেটা লক্ষ্য করে বলল, কেউ নেই। আলো হাসার চেষ্টা করে বলল, টুনাটুনিকে দেখতে এসেছিলাম। আর দরজায় আড়ি পাতবো কেন? আমি তো খুলতে চেয়েছিলাম, কিন্তু তার আগে আপনিই খুলে ফেললেন। হেহে। কথাগুলো বলে আলো তড়িঘড়ি করে পিছনে ফিরে দৌড় দিতেই আধার ঝড়ের বেগে এসে দরজা বন্ধ করে দিল। ফলস্বরূপ ধরাম করে বেচারির কপালটা ঠুকে গেল দরজায়। আলো দুহাতে কপাল চেপে ধরে মৃদুস্বরে আর্তনাদ করল, আহহ, ব্যথা পেলাম তো। আপনি ইচ্ছে করে আমাকে হার্ট করেছেন। আমি দরজায় কান পাততে বলেছিলাম, নাকি চোরের মতো পালিয়ে যেতে বললাম? তুমি নিজের দোষে ব্যথা পেলে আমার কি? আলো পিছনে ঘুরে ছলছল চোখে তাকিয়ে থেকে বলল, হ্যাঁ, এখন তো এটাই বলবেন। আমি আপনার কে হই? আমি ব্যথা পেলাম নাকি পেলাম না, তাতে আপনার কি যায় আসে? আপনি তো আপনার মীরাকে নিয়ে ব্যস্ত। তাই তো এত রাতেও ওই মেয়েটার সাথে আড্ডা দেওয়ার প্ল্যান করেছেন। বউ একটু দূরে যেতে না যেতেই আপনি অন্য মেয়েদের কাছে যাওয়া শুরু করেছেন। তা এখানে কি করছেন? যান না যান, ওই মেয়েটার কাছে যান। আমি সকাল হলেই বাপের বাড়ি চলে যাব। ঠিক আছে, সকালে যদি নিজ পায়ে দাঁড়াতে পারো তাহলে যেও। আলো অবাক কণ্ঠে শুধালো, এখন কি আমার পাও ভেঙে দিবেন? উহু, জাস্ট আদর দিব। আলো চমকে উঠল। উল্টো দিকে ঘুরে দ্রুত হাতে দরজা খুলতে চাইলে তার হাত চেপে ধরল আধার, এবং অন্য হাতের জায়গায় হলো তার কোমরে। উন্মুক্ত ঘাড়ে নরম ঠোঁটের স্পর্শ পেয়ে আলোর শরীর কাঁপল। সে দুহাতে পরনের জামা খামচে ধরে চোখ বুজে নিল। আধার মেয়েটাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে গ্রীবাদেশে মুখ ডুবিয়ে চুমু খেতে খেতে ফিসফিসিয়ে বলল, তুমি না ঘুমিয়েছিলে? আর তোমার তো ভাল্লুকের মতো ঘুম, তাহলে এত তাড়াতাড়ি ঘুম ভাঙল কি করে? হু। আলোর শ্বাসপ্রশ্বাস ভারী হয়ে এসেছে। সে ঘন ঘন শ্বাস নিতে নিতে বলল, ছাড়ুন। আমি বোনদের কাছে যাব। হুম, যাবে তো? তবে কাল। এ কথা বলে অর্ধাঙ্গিনীকে পাজা কোলে তুলে নিয়ে বিছানার দিকে যেতে যেতে পুনরায় হিস হিসালো। তুমি নিজ থেকে এলোয়েও, এখন যাবে আমার ইচ্ছেতে, যান। পিঠের নিচে নরম বিছানার স্পর্শ পেয়ে আলো চোখ পিটপিট করে বলল, আমি যাব না বাপের বাড়িতে। আধার ঠোঁট প্রসারিত করে হাসল। ঝুঁকে এসে অর্ধাঙ্গিনীর ললাটের মাঝে ভালোবাসার পরশ একে দিয়ে ফিসফিসিয়ে বলল, তুমি চাইলেও আমি যেতে দিব না। বন্দি করে রাখবেন? দরকার হলে তাই করব। আমি কিন্তু মামলা দিব আপনার নামে। নো প্রবলেম, যান। বউকে নিজের কাছে রাখার জন্য যদি জেলে যেতে হয় সেটাও মঞ্জুর। আলো মনে মনে হেসে ঘাড় কাত করে বলল, আমি আপনার উপর রেগে আছি। আধার নিঃশব্দে মেয়েটার উন্মুক্ত গলার ভাঁজে মুখ ডুবিয়ে বলল, আই নো, আর এটার জন্যই তুমি তখন ঘুমানোর নাটক করছিলে সেটাও জানি। একটু থেমে পুনরায় আওড়ালো, আমার হৃদয় জুড়ে শুধু একমাত্র নারীর বসবাস, আর সেটা হচ্ছে তুমি, শুধুই তুমি।
এর বাইরে আমি অন্য কাউকে ভাবতেও পারি না। যেখানে তোমাতেই আমার সুখ, শান্তি, এভরিথিং, সেখানে অন্য কোনো নারীকে আমার প্রয়োজন নেই। তুমি আমার মানসিক শান্তি আর মনপিঞ্জরায় ছোট্ট দুষ্টু পাখি। এক জীবনে তোমাকে ছাড়া আমার আর কিছু চাই না, কিছুই না। আলো মুগ্ধ হয়। এই লোকটার বলা কথাগুলোতে জাদু আছে, সাথে ভীষণ মায়া, যার কারণে সে বারবার লোকটার প্রেমে পড়তে বাধ্য হয়। আলো মুচকি হেসে দুহাতে স্বামীর উদম পিঠ জড়িয়ে ধরে মৃদু স্বরে বলল, কিন্তু আপনাকে ছাড়াও যে আরেকজনকে চাই। অর্ধাঙ্গিনীর মুখে এমন কথা শুনে আধার চট করে মাথা তুলে চোখে চোখ রাখল। তারপর চোয়াল শক্ত করে মেয়েটার দুগাল চেপে ধরে মুখটা এগিয়ে নিয়ে এসে হিসহিসিয়ে বলল, কি বলল তুমি? আরেকবার বলো। আলো গালের ব্যথায় ছটফটিয়ে উঠে বলল, আমার আপনার অংশকে চাই, মানে বেবি চাই আমার। আধারের চোখের চাহনি শীতল হয়, হাতের বাঁধনও ঢিলে হয়ে যায়। সে ঠোঁটের কোণে শক্ত চুমু খেয়ে ফিসফিসিয়ে বলল, এটা প্রথমে বললেই হতো, শুধু শুধু আমার হার্টবিট বাড়িয়ে দাও। আর বেবি নেওয়ার প্ল্যানিং করব তোমার লেখাপড়া শেষে। নয়তো দেখা যাবে তোমরা দুজন মিলে আমাকে পাগল করে দিয়েছ। যেখানে আমি তোমাকেই সামলাতে পারি না, সেখানে আবার তোমার বিচ্ছু অংশ। নো ওয়ে, এখন আমার দোষ? আর আপনি মনে হয় খুব ভালো। কোনোভাবে যদি আপনার কার্বন কপি ডাউনলোড হয়, তাহলে আমি বনবাসে চলে যাব। কারণ আপনারা দুজন মিলে আমার জীবনটা অতিষ্ঠ করে তুলবেন। বাকি ঝগড়াগুলো তুলে রাখলাম, কাল মনে করে দিও। তারপর এটা নিয়ে কথা বলা যাবে। এখন ভদ্র মেয়ের মতো স্বামীর আদর গ্রহণ করো। আলো আর ভদ্র? সে তো হাত পা দিয়ে মানুষটাকে ঠেলতে ঠেলতে ঝাঝালো কণ্ঠে বলল, লাগবে না আপনার অসভ্য আদর। আপনি বরং আমার লেখাপড়া শেষ হলেই কাছে আসবেন। আধার কোনো বাধা মানলে তো? সে তার অর্ধাঙ্গিনীকে চুমুতে ভাসিয়ে দিল। নরম ঠোঁটের অজস্র ভেজা চুমুতে আলো একসময় লাজুকলতার মতো নুয়ে পড়ল। তার পেটে সুরসুরি লাগছে, সে হাসি চেপে রাখতেও পারছে না। ফলস্বরূপ খিলখিল করে হেসে উঠল। আধার অবাক হয় না, কারণ সে মেয়েটার সবরকম অদ্ভুত কাণ্ডে অভ্যস্ত হয়ে গেছে। তাই তো ইচ্ছে করে পায়ের তালুতে সুরসুরি দিল। এইদিকে স্বামীর এহেন কাজে আলো হতভম্ব হল, একই সাথে পুরো রুম কাঁপিয়ে হাসতে হাসতে বিছানার মাঝে গড়াগড়ি খেতে খেতে মানুষটার 14 গুষ্ঠি ধুয়ে দিল। আধার পা ছেড়ে দিয়ে ঠোঁট কামড়ে হেসে বলল, আমার 14 গুষ্ঠির মধ্যে কিন্তু আপনিও পড়েন, ম্যাডাম। হাসার ফলে আলোর চোখের কোণে অশ্রু জমেছে। সে জোরে জোরে শ্বাস নিতে নিতে বালিশ দিয়ে লোকটাকে মেরে চিল্লিয়ে উঠল, আপনার কপালে বউ জুটবে না। আধার বালিশটা ক্যারে নিয়ে মেয়েটার মাথার নিচে গুজে দিয়ে কাছে এসে ঠোঁটে ঠোঁট চেপে ধরে ফিসফিসিয়ে বলল, আপনার মতো একটা মারকুটে বউ থাকলেই যথেষ্ট। এর বাইরে আর কারোরই প্রয়োজন নেই, মিসেস আধার খান। নতুন দিনের নতুন সকালের আগমন ঘটেছে। পরিবারের সবাই মিলে একসঙ্গে নাস্তা করতে বসেছেন। ডাইনিংয়ে সবাইকে দেখা গেলেও আধার ও আলোকে দেখা গেল না। শেফালির মাধ্যমে ডাকা হয়েছিল, কিন্তু রুমের ভেতর থেকে কারোর সাড়া শব্দ না পেয়ে চলে এসেছেন। হয়তো ঘুমিয়ে আছে, তাই আর বিরক্ত করেনি কেউই। ডাইনিং টেবিলে পিনপতন নীরবতা ছেয়ে আছে। মাঝে মধ্যে সোবহান খানের সাথে মতিউর রহমান ও মাহবুব রহমান টুকটাক কথাবার্তা বলছেন। উনারা আজই চলে যাবেন, কারণ উনাদেরও তো কাজকাম আছে।
তার ওপর ছায়াও সবে ভার্সিটিতে উঠেছে। মেয়েটার ইচ্ছে ছিল বড় বোনের ভার্সিটিতে পড়ার, কিন্তু একটুর জন্য মিস হয়ে গেছে। অগত্যা অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হয়েছে। মায়ার পাশে ছায়া বসে থেকে খাবার খাচ্ছে আর সামনে বসা ব্যক্তিকে দেখছে। লোকটা মাথা নিচু করে চুপচাপ নাস্তা করছে, একবারের জন্য মুখ তুলে কোনো দিকে তাকায়নি। শুধু রাত ভাইয়ার সাথে একটু কথা বলেছিল, তারপর থেকেই মুখে কুলু পেটে বসে আছে। মৃন্ময় পানি খেয়ে সবজি নিতে চাইল। সে হাত বাড়ানোর আগেই কেউ একজন পাত্রটা এগিয়ে দিল তার সামনে। মৃন্ময় মাথা তুলে সামনে তাকায়। একজোড়া মায়াবী চোখের সাথে দৃষ্টি বিনিময় হতেই সে নজর সরিয়ে নিল। এই পুচকে মেয়েটা বুঝল কিভাবে সে সবজি নিতে চাচ্ছিল? নাকি মন পড়তে পারে? মৃন্ময় আবারও মেয়েটার দিকে তাকায়। গতকাল তার সাথে অনেক গল্প করেছে। মেয়েটা কবে থেকে তাকে চেনে, কবে ফ্যান হয়েছে, কবে তার গানে আসক্ত হয়েছে, ইত্যাদি ইত্যাদি সবকিছু বলেছে। আর সে এই প্রথম মনে হয় বোন ব্যতীত এই মেয়েটার সাথে বসে ঘন্টার পর ঘন্টা কথা বকাবকি শুনেছে। এই মেয়েটা এত কথা বলতে পারে, উফ! একদম নিজের বড় বোনের মতো হয়েছে। প্রথম সাক্ষাতেই তাকে কোনো মেয়ে এইভাবে ধুয়েছে, তাও তারই বন্ধুর বউ ওরফে ভাবিজান। সে বুঝে গেছে এরা দুবোন ভীষণ সাংঘাতিক। সবার নাস্তা করা শেষ হতেই আধার সিঁড়ি বেয়ে আস্তে ধীরে নেমে এলো। আলেয়া রহমান মেয়েকে দেখতে না পেয়ে কপাল কুঁচকালেন। তার মানে তার মেয়েটা এখানেও দেরিতে ঘুম থেকে ওঠে? মেয়েটা আস্ত একটা অলস, সাথে ঘুম কাতুরেও। আধার চুপচাপ এসে নাস্তা করতে লাগল। মাংসের ঝোল ঠোঁটের কোণে একটু লাগতেই জ্বলে উঠল। সে টিস্যু দিয়ে কেটে যাওয়া রক্তিম ঠোঁট মুছে নিল। পাজি মেয়েটা ইচ্ছে করে কামড় দিয়েছে। আর একটু হলে তার গালেও লাভ বাইট দিত। ভাগ্যিস আগেই মেয়েটার পরিকল্পনা বুঝতে সক্ষম হয়েছিল, নয়তো আজ আর কাউকে মুখ দেখাতে পারত না। মাস্ক পরে থাকতে হতো। তাহমিনা খান চেয়েছিলেন কিছু বলতে, কিন্তু বলতে পারলেন না। বড় ছেলের কঠিন চেহারা লক্ষ্য করে ছেলেটা ভীষণ রেগে আছে তার উপর, এবং এই রাগ করে থাকাটাও একদম স্বাভাবিক। তিনি না বুঝে শুনে একটু বেশিই বাড়াবাড়ি করে ফেলেছেন। তাই তো আর কোনোরকম অশান্তি করেনি, কারণ তিনি চান না এ বাড়ি থেকে আধার চলে যাক। নিজের স্বার্থের জন্য হলেও উনার বড় ছেলের এ বাড়িতে থাকাটা জরুরি, নয়তো এত এত সুখ বিলাসিতা কিভাবে পাবেন? ছেলেটা চলে গেলে কি আর তাদের খরচ বহন করবে? তখন নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকবে, তাদেরকে দেখার আর সময় হবে না। তাই আপাতত পরিবেশ শান্ত রাখতে হবে, নয়তো তীরে এসে সব ডুবে যাবে। এটাকে বাপের বাড়ি পেয়েছ, যে দুপুর পর্যন্ত পড়ে পড়ে ঘুমাবে? তোমার শাশুড়ি সকাল থেকে একা সব দিক দেখছেন, আর তুমি বাড়ির বড় বউ হয়ে কিনা ঘুমাচ্ছ? এই শিক্ষা দিয়েছি তোমাকে? আলো থমথমে মুখে মায়ের রাগান্বিত চেহারার দিকে তাকিয়ে আছে। সে মাত্রই ঘুম থেকে উঠে গোসল নিয়ে বাইরে এসেছিল। তখনই আলেয়া রহমান তার সামনে হাজির হন, আর মেয়েটাকে কিছু কথা শোনায়। কারণ তিনি চান না অন্য কেউ উনার মেয়েকে কথা শোনানোর সুযোগ পাক। হাজার হোক এটা তার শ্বশুরবাড়ি, বউয়ের দায়িত্ব পালন করতেই হবে, যেখানে আজ বাড়ি ভর্তি মেহমান। আর সেখানে মেয়েটা ঘুম থেকে উঠল দুপুর বেলায়। কে কি ভাবছে কে জানে। এখনো খাম্বার মতো দাঁড়িয়ে আছো কেন? নিচে গিয়ে শাশুড়িকে সাহায্য করো। আলো ঠোঁট উল্টে কিছু বলতে যাবে, তখনই পেছনে ভেসে এলো কিছু বাক্য। আপনার মেয়েকে কাজের মেয়ে হিসেবে নিয়ে আসেনি মা, ও বাড়ির বড় বউ হওয়ার আগে আমার বউ। এটা তার শ্বশুরবাড়ি বলে এই না যে নিজের সুখ শান্তি, ঘুম, ইচ্ছা অনিচ্ছা, চাওয়া পাওয়া, স্বাধীনতা বিসর্জন দিবে। অন্তত আমি বেঁচে থাকাকালীন হতে দিব না। কাজ করার জন্য লোক রয়েছে, দরকার হলে আরো দুজনকে রাখব।
এই খান বাড়ি শুধু আমার নয়, আপনার বড় মেয়েরও। ও যেভাবে থাকতে পছন্দ করে সেইভাবেই এখানে থাকবে। আর আপনার মেয়ে নিজের দায়িত্ব ভালোভাবেই পালন করে। আপনাদের ওখানে থাকাকালীন যেটা যেটা করেনি তার সবটাই এখানে এসে করেছে। বলতে পারেন আমার বউ সব দিক থেকে একদম পারফেক্ট। ছেলেটার কথা শুনে আলেয়া রহমান মুগ্ধ হলেন। তিনি তো তার বড় মেয়ের জন্য এমনই একজনকে চেয়েছিলেন, যেই মানুষ তার মেয়েটার পাশে থাকবে, তাকে বুঝবে এবং সমস্ত পাগলামি সহ্য করবে। কারণ তিনি তার মেয়েকে ভালো করেই চেনেন মেয়েটা কেমন। আলেয়া রহমান একগাল হেসে ছেলেটার সামনে এসে শান্ত গলায় বলল, আমার মেয়ে ভাগ্যবতী, তোমার মতো একজনকে স্বামী হিসেবে পেয়েছে। উহু, আপনার মেয়ে নয় মা। বলুন আমি ভাগ্যবান যে কিনা আপনার বড় মেয়েকে পেয়েছে। আলেয়া রহমান হাসলেন। ছেলেটার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, অনেক সুখী হও বাবা, আর আমার মেয়েটার পাশে সারা জীবন থেকো। ইনশাআল্লাহ মা, আপনার মেয়ে চাইলেও ওকে কখনো ছাড়ব না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আলেয়া রহমান হেসে সেখান থেকে চলে গেলেন। তখন আলো এসে দুহাতে স্বামীর গলা জড়িয়ে ধরে বলল, ভালোই তো শাশুড়িকে পটাতে পারেন দেখছি। আধার মেয়েটার কোমর চেপে ধরে আরো ঘনিষ্ঠ করে নিয়ে ফিসফিসিয়ে বলল, আপনার মা শুরু থেকেই আমার সাথে ছিল, উনাকে আলাদা করে আর পটাতে হয়নি। আলো কিছু না মানুষটার কেটে যাওয়া ঠোঁটের দিকে তাকায়, তারপর আস্তে করে বৃদ্ধা আঙুল দিয়ে ঠোঁট স্পর্শ করল। ব্যথা? উহু, একটুও না। তাহলে আরেকবার দেই? আধার এক ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, তুমি এই কামড়াকামড়ি ছাড়া আর কিছু পারো না? আলো হেসে স্বামীর নাকের সাথে নাক ঘষাঘষি করে বলল, না, আমার সাথে থাকতে হলে কামড় খেতেই হবে মিস্টার। আধার বাঁকা হেসে বলল, আর আমার কাছে থাকতে হলে আপনাকে প্রতিদিন কষ্ট সহ্য করতেই হবে মিসেস খান। আলো স্বামীর লাল হয়ে ওঠা ঠোঁটে চুমু খেয়ে চোখে চোখ রেখে শান্ত গলায় বলল, সকল কষ্ট মঞ্জুর, তবুও দিন শেষে এই আপনিটাকেই চাই। ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যায়। রহমান পরিবারের সবাই বিদায় নিয়ে বিকেলের দিকে বেরিয়ে পড়েছেন। এখন মৃন্ময় ও মীরা সবার থেকে বিদায় নিল। আই হোপ অতীত ভুলে নিজের জীবনকে আরেকটা সুযোগ দিবি। মীরা গাড়িতে বসেছে আর মৃন্ময় বাইরে দাঁড়িয়ে আধারের সাথে কথা বলছিল। বন্ধুর কথা শুনে মৃন্ময় চাবির রিং আঙুলে ঘোরাতে ঘোরাতে বলল, সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। আধার দুই দিকে মাথা নাড়িয়ে কঠোর প্রতিবাদ করল, ভুল, ম্যারিড লাইফ ইজ দ্য বেস্ট লাইফ। তোর কপালে ভালো বউ জুটেছে তাই বেস্ট লাইফ মনে হচ্ছে। নেগেটিভ কেউ জুটলে বুঝতি বিয়ের আসলো মজা। তুই মুভ অন করবি কিনা সেটা বল। তোর শ্যামা পাখির মতো কাউকে পেলে ভেবে দেখব। আধার কিছু একটা ভেবে আনমনে বলল, একজন আছে। মৃন্ময় কপাল কুঁচকে জানতে চাইল, কে ওখানে? আধার কিছু বলতে যাবে তখনই সেখানে রাত এসে উপস্থিত হয়। ভাইকে দেখে আর কিছু বলল না। রাত মৃন্ময়ের সাথে টুকটাক কথা বলল। একসময় মৃন্ময় ও মীরা তাদের থেকে বিদায় নিয়ে চলে যায়। কেটেছে মাসের পর মাস। এই 3 মাসে বদলেছে অনেক কিছুই। আধার আর আলোর সম্পর্ক আগের থেকেও গভীর হয়েছে। মেয়েটা আগের মতো রয়ে গেলেও আধার অনেক পরিবর্তন হয়েছে। একসময় যেই মানুষটা সামান্য হাসাহাসি করত না, এখন সেই মানুষটাই কথায় কথায় বউয়ের সাথে হাসাহাসি করে। তাদের দুজনের ঝগড়াঝাটি খুনসুটি পুরো খান বাড়িকে মাতিয়ে রাখে। আধার বাইরের জগতে ভিন্ন হলেও সে তার বউয়ের কাছে সম্পূর্ণ আলাদা এবং একান্তই একজন প্রেমিক পুরুষ। সময়ের সাথে সাথে তার জীবনের কালো অধ্যায়গুলো মুছে যেতে শুরু করেছে। তার অন্ধকার জীবনে এক মুঠো চাঁদের আলোর মতো মেয়েটা এসে আলোকিত করে দিয়েছে।
একসময় এলোমেলো জীবনের থেকে পালাতে চেয়েছিল, আর এখন সেই জীবনের মাঝেই বড্ড থাকতে ইচ্ছে করে। অর্ধাঙ্গিনীর হাতে হাত রেখে বাকি পথটা একসঙ্গে পার করতে চায়। নিজের শেষ নিঃশ্বাস অবধি মেয়েটাকে ভালোবেসে যেতে চায়। ছেলেটার পরিবর্তনে সবচেয়ে বেশি খুশি হয়েছে সোবহান খান। উনি তো এতগুলো বছর এই দিনটা দেখার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, এবং সেটা পূরণও হয়েছে। তিনি সবসময় চেয়ে এসেছেন তার বড় নাতি ভালো থাকুক, সুখে থাকুক এবং তাকে কেউ একজন খুব করে ভালোবাসুক। নিজের ভালোবাসা দিয়ে ছেলেটার সব কষ্ট দূর করে দিক। উনার চাওয়া উপরওয়ালা পূরণ করেছেন। এখন তার ছন্নছাড়া নাতিকেও কেউ একজন নিজের থেকেও বেশি ভালোবাসে, আর সেই মানুষ হচ্ছে তার নাতবউ। তিনি বেছে বেছে নিজের নাতির জন্য সঠিক মেয়েই খান বাড়ির বড় বউ বানিয়ে নিয়ে এসেছেন। এত এত সুখের মাঝেও দুঃখ রয়েছে। 1 মাস আগে তাহমিনা খান বাপের বাড়িতে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করেন এবং নিজের এক পা হারিয়ে ফেলেন। ভাগ্য ভালো হওয়ায় প্রাণে বেঁচে গিয়েছেন, নয়তো তাহমিনা খানকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলতেন। আধার এত মাস পরেও ছোট মায়ের সাথে স্বাভাবিক হয়নি, তবে সে নিজের দায়িত্ব পালন করে গিয়েছে। উনাকে দেখাশোনা করার জন্য 2 জন মানুষও রেখেছে। আলো সেবা যত্ন করতে চাইলে সে কিছু কঠিন বাক্য শুনিয়েছিল মেয়েটাকে, কারণ সে ওই দিনের জঘন্য অপবাদ ভুলে যায়নি। তবুও সে চেষ্টা করেছে বড় ছেলে হিসেবে দায়িত্ব পালন করার। খুব দরকার ছাড়া তাহমিনা খানের সাথে কথা বলে না। বর্তমানে পুরো সংসারের দেখাশোনা করে আলো। রাতের মধ্যেও বেশ ভালোই পরিবর্তন এসেছে। ছেলেটা আজকাল বড় ভাই দাদাজানের সাথে মসজিদেও যাওয়া শুরু করেছে, যাকে বলে এক কথায় ভদ্রলোক তৈরি হয়েছে। আর এতে আধার ওপরওয়ালার কাছে লাখো শুকরিয়া আদায় করে। অবশেষে তার ছোট ভাইয়ের মাথায় সুবুদ্ধি এসেছে। সে তো কম চেষ্টা করেনি ভাইকে ভালো পথে নিয়ে আসার জন্য, কিন্তু ছেলেটার গায়ে বিদেশি হওয়া লেগেছিল। খারাপ কিছু ছেলেদের পালায় পড়ে যবে থেকে নেশা করা শুরু করেছিল, ঠিক তবে থেকেই নষ্ট হয়ে গেছে। তার ওপর খোলামেলা পরিবেশে আরও বিগড়ে গেছিল, কিন্তু এখন একটু দেরিতে হলেও নিজেকে শুধরে নিয়েছে। এমনকি তার বউকে ভাবিও বলে ডাকে, তবে তার সামনে বোম্বাই মরিচ ছাড়া ডাকে না। ছেলেটা আজকাল ভীষণ জ্বালায় তাকে। হাই চাশমিশ। খুব পরিচিত কণ্ঠস্বর শুনে ঈশিতা মাথা তুলে সামনে তাকায় এবং বলে, বাই পোটেটো। রাত হাসল, হাতে থাকা কফির মগ বাড়িয়ে দিল। ঈশিতা সেটা নিয়ে ইশারা করে বসতে বলল। রাত সামনের চেয়ারে বসে মেয়েটার ল্যাপটপ নিয়ে দেখল কি কাজ করছে। যেহেতু সে সিনিয়র আর কাজের অভিজ্ঞতাও রয়েছে, তাই নিজেই ফাইলটা রেডি করতে শুরু করল। ঈশিতা চেয়ারে ক্লান্ত শরীরটা এলুয়ে দিয়ে কফির মগে চুমুক দিয়ে সামনে বসা মানুষটার দিকে তাকায়। তারা দুজন এখন খুব ভালো বন্ধু। প্রথম প্রথম একটু অস্বস্তি হলেও ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে গেছে। সে একসময় যাকে চিনত না, জানত না, আর আজ সেই মানুষটাকেই মনের সব কথা বলে। ছেলেটা অন্যের চোখে কেমন তা জানে না, তবে তার চোখে ভীষণ ভালো, একদম অন্যরকম। যাকে সে ঝগড়ার মাঝে থাপ্পড় মারলেও কিছু মনে করে না, শুধু সাপের মতো ফোঁস ফোঁস করে কথা বলা বন্ধ করে দেয়। কিন্তু সূর্যের আলো ফুটতে না ফুটতেই তার বাড়ির সামনে বাইক নিয়ে হাজির। সে তখন বারান্দায় দাঁড়িয়ে থেকে ছেলেটার মজা নিত অনেক। একবার তো পানি ফেলে গোসলও করে দিয়েছিল। সে মানুষটাকে এত এত জ্বালায়, অথচ মানুষটা কখনো বিরক্ত হয়নি, বরং তার সবকিছুতে খুশিই হয়। যেদিন স্যারের কাছে ধরা পড়ব, সেদিন আমাদেরকে ঘাড় ধরে বের করে দিবে। রাত কাজ করতে করতে কফির মগে চুমুক দিয়ে শান্ত গলায় বলল, তুমি কি ভয় পাচ্ছ? ভয় পাওয়াটা কি অস্বাভাবিক কিছু? জব চলে গেলে কি করব আমি? কেন?
বিয়ে করে সংসার করবে। বিয়ের কথা শুনে ঈশিতার মুখটা মলিন হয়ে গেল। সে তাচ্ছিল্যের সুরে বলল, সবার কপালে সবকিছু থাকে না। রাত একটু থেমে পুনরায় আওড়াল, ছোট বোনকে বিয়ে দিতে হবে, তারপর ভাইটার লেখাপড়া শেষ হলে ও নিজের ক্যারিয়ার গড়লে তারপর না হয় আমি নিজের জীবনের কথা ভাবব। ততদিনে বুড়ি হয়ে যাবে তুমি। সমস্যা নেই, একাই না হয় জীবনটা পর করে দিব। বিয়ের পরেও তো এসব করতে পারো না? মানে তোমার তো একটা জীবন রয়েছে। বিয়ের পর যদি স্বামী জব করতে না দেয়, নিজের মা ভাই বোনকে দেখাশোনা না করতে দিল, তখন? সবাই তো আর এক নয় ইস্যু, একবার চেষ্টা করে দেখতে পারো, ইনশাআল্লাহ ভালো কাউকে পাবে। ঈশিতা কফি শেষ করে টেবিলের ওপর মগ রেখে বলল, আমার কথা বাদ দাও, এখন বলো তুমি কবে বিয়ে করছো? আমার অতীত জানলে বাঙালি মেয়েরা জুতা মেরে চলে যাবে। এ কথা শুনে ঈশিতা শব্দ করে হেসে উঠল। অন্যদিকে রাতের হাতজোড়া কিবোর্ডের ওপর থেমে গেছে। সে অপলক নয়নে হাসতে থাকা রমণীর পানে তাকিয়ে রইল এবং বিড়বিড় করে বলল, তোমার হাসি খুব সুন্দর। আলো চকলেট খেতে খেতে বাগানে এলো। টুনাটুনি কচি ঘাস খাচ্ছে আর এদিক সেদিক লাফালাফি করছে। সোবহান খান দোলায় বসে থেকে চা খাচ্ছেন আর আধার স্যার সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে থেকে ফোনে কথা বলছে বোনের সাথে। একটু আগেই ভার্সিটি থেকে ফিরেছে লোকটা। হাঁটতে হাঁটতে হঠাৎই আলোর মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। সে তাড়াতাড়ি চকলেট খেয়ে নিয়ে পা থেকে নুপুর জোড়া খুলে ওড়নার আঁচলে বেঁধে রেখে দিল। সে আগের মতো আর ভুল করতে চায় না। খুবই সাবধানে পা টিপে টিপে এগোতে লাগল। মেয়েটার হাবভাব দেখে সোবহান খান হাসলেন, তবে কিছু বললেন না, কারণ তিনি সবসময় মেয়েটার দলে। আলো স্বামীর পিছনে দাঁড়িয়ে নিঃশ্বাস আটকে রাখল। এই বজ্জাত লোকটা গতকাল তাকে বাথটাবের পানিতে ফেলে দিয়েছিল, তাও মাঝরাতে। তাই এখন সেটার প্রতিশোধ নেওয়ার পালা। সে মনে মনে শয়তানি হাসি দিয়ে ধাক্কা দিতে যাবে, তখনই আধার পিছনে ফিরে মেয়েটার মাথা চেপে ধরে সুইমিং পুলের পানিতে ফেলে দিল। ঘটনাটা এত দ্রুত ঘটে যায় যে সোবহান খানের হাত থেকে চায়ের কাপ পড়ে যায়। তিনি আতকে উঠে নীলচে পানির মাঝখানে তাকালেন। বেচারির পানি খেতে খেতে অবস্থা খারাপ। কোনোমতে দেয়াল ধরে ভেসে উঠে হতভম্বের মতো স্বামীর দিকে তাকায়। লোকটা যে এমন কিছু করবে ভাবতেই পারেনি। সে চোখমুখ মুছে কাশতে কাশতে দাদাজানের দিকে ছলছল চোখে তাকায়। নাকে মুখে পানি ঢুকে চেহারা রক্তিম হয়ে উঠেছে। সোবহান খান তড়িঘড়ি করে ছুটে এলেন। এটা কি করলে তুমি? মেয়েটাকে ফেলে দিল কেন? আধার কল কেটে কপাল কুঁচকে বলল, তোমার নাতবউ যে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করছিল, তখন তুমি তো সবটা দেখেও চুপ করেছিলে। ধরা পড়ে সোবহান খান এদিক ওদিক তাকাতে তাকাতে বললেন, তাই বলে অসময়ে মেয়েটাকে পানিতে ফেলে দিবে? তুমি আমার দাদা নাকি ওর দাদা? হুহ, ওর দাদা। ইয়ে না, মানে তোমাদের দুজনেরই। আধার শান্ত চোখে দাদাজানের দিকে তাকায়। সোবহান খান চলে যেতে যেতে বললেন, মেয়েটাকে নিয়ে এসো। আধার ঘাড় ঘুরিয়ে আলোর দিকে তাকিয়ে বলল, তুমি ভালো হবে না, তাই না? আলো কিছু না বলে সুইমিং পুল থেকে উঠে এলো। তারপর জানতে চাইল, আমি তো নুপুর খুলে রেখেছিলাম, তাহলে আপনি জানলেন কিভাবে? আধার এগিয়ে আসতে আসতে স্বাভাবিক গলায় বলল, তোমার শরীরের ঘ্রাণ টের পেয়েছিলাম। এ কথা শুনে আলো নিজের শরীর শুকতে লাগল, কই সে তো কোনো ঘ্রাণ পাচ্ছে না। মেয়েটার কাণ্ড দেখে আধার ঠোঁট কামড়ে হেসে বলল, ওটা তুমি অনুভব করতে পারবে না। আলো হতাশ হয়। তারপর কিছু একটা খেয়াল করে চিন্তিত মুখে বলল, আমার নুপুর পানির মধ্যে রয়ে গেছে।
আধার কপাল কুঁচকে এগিয়ে এসে সুইমিং পুলের ভেতর তাকায়। কোথাও নূপুর দেখতে না পেয়ে ভ্রু কুঁচকে কিছু জিজ্ঞেস করতে যাবে, তার আগেই আলো ধাক্কা মেরে পানির মধ্যে ফেলে দিল তাকে। তারপর খিলখিল করে হাসতে হাসতে বলল, নিন, এখন হিসাব বরাবর, পচা স্যার। এ কথা বলে আলো নিজের জুতা হাতে নিয়ে দৌড়ে চলে গেল, আর আধার খান পানির ভেতর থেকে উঠে চেঁচিয়ে উঠল, তোমাকে আমি দেখে নেব, শয়তান মেয়ে। চলবে ইনশাআল্লাহ।